নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নাবালিকা অপহরণের অভিযোগ তমলুকে, অভিযোগ দায়ের থানায়। অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ, বিলের প্রতিলিপি পুড়িয়ে কোর্ট চত্বরে মিছিল করে প্রতিবাদ। হলদিয়া আদালতেও প্রতিবাদ করলেন আইনজীবীরা, কাজ বন্ধ রেখে প্রতিবাদ আদালতে। পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র, চাঞ্চল্য কাঁথিতে। শুরু হলো মৌমাছি চাষ প্রশিক্ষণ শিবির, অংশগ্রহণে 25 জন কৃষক। ভাদুতলায় উত্তেজনা অব্যাহত, এলাকায় চলছে পুলিশি টহল। পথ দুর্ঘটনায় মৃত্যু একটি হরিণের, গুরুতর আহত বাইক আরোহী। চরম দুরবস্থা এগরা হাসপাতালের, চিকিৎসা পেতে ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের। পাঁশকুড়ায় হকার সমাবেশ, দাবি দেওয়া সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। অটো লরির সংঘর্ষ, মৃত 2, গুরুতর আহত 10। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও আবগারি আধিকারিক, একাধিক জায়গা থেকে টাকা তোলার অভিযোগ। তরমুজ চাষে উৎসাহী চাষিরা, পলিমালচিং পদ্ধতি ব্যবহার করে করা হচ্ছে এই চাষ, উদ্যোগে কৃষি দপ্তর। আসছে বিস্তারিত খবরে। এক নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পাড়ার এক যুবকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চনসরপুর গ্রামের ঘটনা। নাবালিকার বাড়ির তরফ থেকে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল তমলুকে। তমলুক থানার চনসরপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, ইফতাত ফিরদৌস নামে গ্রামেরই এক যুবক স্থানীয় এক নাবালিকাকে অপহরণ করে। আমাদের পরবর্তীকালে একটা তাড়াহুড়োর ব্যাপারে, সবাই তাড়াহুড়োর মধ্যে কমপ্লেন করতে গেছে, পুলিশ রাত্রেবেলা কাগজ দিচ্ছে না, কাগজ নেই। রাত্রেবেলা দোকান খুলতে যাচ্ছি, দোকান না, একটা পেপারে লিখতে লিখতে শেষ হয়ে গেছে, বায়ান লেখা শেষ নেই। এত গল্প আছে এর মধ্যে, লিখে শেষ করতে পারবো না। কিন্তু সে জায়গায় একটু জায়গাও ছিল, তাকে বললাম কি এই ভাষাটা না কমপ্লেন একবার যা হয়ে গেছে আর কিছু করার নেই। কোন থানা পুলিশ? ওই তমলুক থানা পুলিশ। আবার কি নতুন করে আমরা কোন থানায় যাবো? আমার থানা, আমারই পুলিশ কলে তো অনেক কিছু করে, পুলিশ ব্যবস্থা নেওয়া না। পুলিশকে আমরা এইভাবে চাপ দিবে তখন তো আমাদের ওই বায়ানটা হয়েছে যে কি, যখন আমার কোনো কথা তার মধ্যে নোট করা গেল না, আমি কিন্তু সরে পড়লাম না। আমার যখন বায়ান তাতে নোট করা গেল না, আমি না। গত 5ই এপ্রিল ঘটনাটি ঘটে। ওই দিনই অপহৃতা নাবালিকার বাবা তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবক ফিরদৌসের সাথে গ্রামেরই এক মহিলার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আমার মেয়ের নাম ইফতাত ফিরদৌসী, ওর 16 বছর 6 মাসের মতো বয়স হবে। গ্রামেরই একটা ছেলে ওকে জোরপূর্বক করে নিয়ে চলে গেছে। এখন 16-17 দিন হয়ে গেছে, কোনো কিছু খবর পাচ্ছি না। মেয়ে বেঁচে আছে, মেয়েকে বিক্রি করে দিয়েছি, কী অবস্থা আছে। আমরা থানায় জিডি করেছি, থানায় খোঁজখবর করেছি, কোনো সুবিধা পাচ্ছি না। ছেলের নাম কি? ছেলের নাম শেখ মেহেরাজ আলী। ছেলে আগে কিরকম করেছে? ছেলে এর আগেও অন্য একটা মেয়ের এরকম জীবন নষ্ট করেছে। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জেনেছি বলতে সবকিছু হয়েছে মায়ের আস্কারতে। আচ্ছা, পুরোটা মায়ের আস্কারতে। এর আগে একটা ঘটনা ঘটেছিল, এতে আপনার পঞ্চায়েত মেম্বার সাবিনা ইয়াসমিনের মেয়ে, তার সঙ্গে প্রায় 2 বছর নাগাদ একটা রেজিস্ট্রি ম্যারেজ করেছে। রেজিস্ট্রি ম্যারেজ করার পর ওখানে ওদের রিলেশনের সঙ্গে মোটামুটি অনেকটা সম্পর্ক হয়ে গেছে, আসা যাওয়া সব কিছু হয়েছে। হওয়ার পর যখন মাঝখানে একটু তিক্ততা বেড়ে গেছে, বলতে তিক্ততা বেড়ে গেলে আমাদের এখানে সমাজসেবী 2 জন আছে, ওদের বলা হয়, মানে ওদের তরফ থেকে বলে আর কি। বলার পর কিন্তু ওরা কোনো ইয়ে করেনি। আমার মনে হয় ওদের ইন্ধনে সেটা চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার পর মানে ঠিক 15 দিনের মাথায় এই মেয়েটাকে নিয়ে চলে যায়, আলুগুড়ির মেয়েকে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস।
পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রতিবাদ করল শুক্রবার। সিভিল এবং ক্রিমিনাল দুই কোর্টের আইনজীবীরা মিলে সোচ্চার হন এই বিলের প্রতিবাদে। একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হন তাঁরা। অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ করলেন আইনজীবীরা। পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা শুক্রবার এই বিলের প্রতিবাদে সরব হন। সিভিল ও ক্রিমিনাল এই দুই কোর্টের অ্যাডভোকেটরাই সোচ্চার হন বিলের প্রতিবাদে। সংরক্ষিত হচ্ছে না, মানুষের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না, সংবিধান সংরক্ষিত হচ্ছে না, তাই আমাদের আন্দোলন। এই আন্দোলন সামিল হয়েছে সারা ভারতবর্ষে, অর্থাৎ এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে পূর্ব কর্মসূচি অনুযায়ী আমাদের জেলা শাসক মাননীয় রশ্মি কুমারের কাছে আমরা যাব। আমাদের যে দাবি দেওয়া, আমরা যে অনৈতিক এই বিল আমরা মানছি না, তার বিরুদ্ধে আমাদের শুক্রবার কোর্ট চত্বর জুড়ে চলে প্রতিবাদ মিছিল। ডিস্ট্রিক্ট জাজের দপ্তরের সামনেই বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান আইনজীবীরা। এরপর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হন তারা। আপনারা দয়া করে বেশি করে জায়গা নিয়ে দাঁড়িয়ে যান। আপনাদের সামনে সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল 2017-র প্রতিবাদে বিলের কপি পুড়িয়ে বিক্ষোভ হলদিয়া মহকুমা আদালতের আইনজীবীদের। প্রায় 200 জন আইনজীবী আদালতের সামনে এসে বিক্ষোভ দেখান। অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন হলদিয়া মহকুমা আদালতের আইনজীবীরাও। জেলার বিভিন্ন আদালতের পাশাপাশি হলদিয়া আদালতেও বিলের কপি পুড়িয়ে আইনজীবীরা বিক্ষোভ দেখান। খুবই পরিপন্থী, এটা কখনো মক্কেলদের জন্য মানে যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করি একটা মক্কেলকে রিমেডি দেওয়ার জন্য। আমাদের মাঠে তুমি দেখে না, আমাদের অজ্ঞাতে কোনো কিছু হতে পারে, তার জন্য লয়ার দিতে পারি। সেই আইনটাই হতে চলেছে। আমাদের যে ল কমিশনের চেয়ারম্যান মানে ইন্ডিয়ান PS সমান, তিনি এর মানে উদ্যোক্তা, তার আমরা প্রতিবাদ করছি। তার আমরা সেই কালা বিলটাকে আমরা পড়ালাম, আমরা সবাই লয়ার মিলে প্রতিবাদ করলাম। এদিন হলদিয়া আদালতের প্রায় 200 জন আইনজীবী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। আদালতের কাজ বন্ধ রেখে এই বিলের প্রতিবাদ করা হয়। আজকের এই প্রস্তাবিত যে কালা কানুন অ্যাডভোকেটস অ্যাক্টের সংশোধনের জন্য যেটা অচিরে রাজ্যসভা এবং লোকসভায় পেশ করা হবে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। যে সবচেয়ে দুঃখের কথা যে লয়াররা যারা সমাজকে দিয়েছে, দেশে স্বাধীনতা এনেছে, শিক্ষা সংস্কৃতি বিভিন্ন জায়গায় যাদের অবদান অনস্বীকার্য, সেই আইনজীবীদের আজকের স্বাধীনতা হরণ করতে চলেছে। তাদের জন্য কিছুই আর্থিক ব্যবস্থা করেনি। আজকে কি কর্মসূচি করব? আজকের আমরা কর্মসূচি করেছি, আমরা এই কোর্ট পরিক্রমা করেছি কালা কানুন প্রত্যাহারের দাবিতে, এবং যে প্রস্তাবিত যে বিল সেটা পুড়িয়েছি এবং জনগণের সামনে আমরা বোঝাতে চেষ্টা করেছি কেন আমরা আন্দোলনের পথে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। রাস্তা পেরোনোর সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত এক স্কুল ছাত্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের ঘটনা। আহত ছাত্রকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে পথ অবরোধ করেন স্কুল ছাত্র এবং স্থানীয় বাসিন্দারা। রাস্তা পেরোনোর সময় পথ দুর্ঘটনায় আহত হলো 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্র। জানা গেছে ওই আহত ছাত্রের নাম সঞ্জয় সামন্ত। কাঁথির রাখালচন্দ্র বিদ্যাপীঠের ক্লাস 6 এর ছাত্র সঞ্জয়। ওই ছাত্রকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বহুদিন ধরেই স্কুল কর্তৃপক্ষের দাবি ছিল স্কুলের সামনে বাম্পার তৈরি করা হোক। অভিযোগ, বাম্পার তৈরি না হওয়ার কারণেই সবসময় ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে।
শুক্রবার ঘটনার পরেই স্কুলের সামনে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। আজকে এখানে ক্লাস 6-এর একজন ছাত্রকে, আমাদের বিদ্যালয়ের একজন ছাত্রকে একটা মোটরসাইকেল ধাক্কা মারে। কিন্তু এটা এই প্রথম নয়, এর আগে আরও একাধিকবার হয়েছে এইরকম ঘটনা। তো আমরা এখানে স্কুলের গেটের দুদিকে বাম্প করার জন্য দাবি নিয়ে আমরা একাধিকবার ভিডিও সাহেবের সঙ্গে দেখা করেছি, পিডব্লিউডি অফিসে দেখা করেছি, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা এটা চরম অবস্থায় পৌঁছেছে বলে এখানে পথ অবরোধ, আমরা ছাত্রছাত্রীরা খুব ক্ষুব্ধ হয়ে এবং তারা উত্তেজিত হয়ে রাস্তায় বসে পড়ে, রাস্তা অবরোধ করে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। শুরু হলো মৌমাছি চাষ প্রশিক্ষণ শিবির। কৃষি দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পের আওতায় শুরু হয়েছে এই শিবির। আগামী সপ্তাহে এই চাষের সহায়ক সামগ্রী প্রদান করা হবে কৃষকদের। শিবিরে অংশগ্রহণ করেছেন 25 জন কৃষক। মৌমাছি চাষ নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কৃষকদের। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের চাটরা গ্রামে কৃষি দপ্তর ভবনে বৃহস্পতিবার এই শিবিরের সূচনা হয়। আত্মা প্রকল্পের আওতায় এই শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। 25 জন কৃষক এই শিবিরে অংশগ্রহণ করেছেন। আগামী সপ্তাহে মৌমাছি চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হবে কৃষকদের হাতে। শহীদ মাতঙ্গিনী ব্লক কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের উদ্যোগে আমরা দুদিনের কৃষক প্রশিক্ষণ শিবির, মেনলি আমরা মৌমাছি পালনের উপর এবং হর্টিকালচার ক্রপের উপর আমরা রেখেছিলাম। গত 20 তারিখ এবং আজকে 21 তারিখে 21/4/2015 আমরা 25 জন কৃষককে মৌমাছি পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছি। তার মধ্যে আমরা প্রায় 10 জনকে আমরা এই মুহূর্তে আমরা মৌমাছি পালনের সরঞ্জাম সরবরাহ করব, যাতে ওনারা ভালোভাবে চাষটা হাতে নাতে করতে পারেন এবং আমাদের যে কৃষিজাত দ্রব্য উৎপাদনে যাতে ফলন আমরা বাড়াতে পারি, বিশেষ করে পরাগ মিলন ঘটানোর জন্য আমরা মৌমাছি এই স্কিমটা আমরা নিয়েছি এবং 10 জনকে আমরা এই মুহূর্তে দিচ্ছি। বাকিদের আমরা সামনের সিজনে সরবরাহ করব মানে মৌমাছি পালনের যন্ত্রপাতি। কোন স্কিমে হচ্ছে এটা? মেনলি আমাদের হচ্ছে আত্মা যে প্রকল্প, তার মাধ্যমেই আমরা মৌমাছি চাষের ক্ষেত্রে যাতে মৌমাছির সংখ্যা কমে না যায়, পরাগ মিলন ঘটিয়ে যাতে মৌমাছির সংখ্যা বাড়ানো যায়, সেই জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লক কৃষি আধিকারিক সুদর্শন ঘোড়াই, পাঁশকুড়ার প্রতাপপুর মৌমাছি প্রতিপালন কেন্দ্রের কর্মকর্তা সহ অন্যান্যরা। আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের যে আত্মা কমিটি আমরা রয়েছি, আমরা স্থায়ী সমিতি সিদ্ধান্ত করে করছি যে আমরা প্রায় বহু চাষবাসের সঙ্গে আমরা আত্মা কমিটি যুক্ত আছে, কিন্তু বর্তমানে আমাদের এই ব্লকে মৌমাছি পালনটাই সর্বপ্রথম আমরা করতে চাই। আমরা প্রত্যেকটা মানুষকে এই মৌমাছি পালনের অভিজ্ঞতা সম্পর্কে আমরা ট্রেনিং দিচ্ছি। আমরা এখানে 2 দিন করব, 25 জন করে, 25 দুগুণে 50 জন। তো এর মাধ্যমে আমরা 10 জনকে প্রথমে মৌমাছি পালনের জন্য তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে প্রদান করব। আমরা যদি সাকসেস হতে পারি তাহলে আগামী দিনে আমাদের লক্ষ্য আমরা অনেকটাই বাড়াবো, যাতে মৌমাছি পালনের উপর আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের কিছু চাষি যাতে মৌমাছি পালন করে আগামী দিনে আমাদের যে সমস্ত সবজি, বিশেষ করে পরাগ রেণু মিলনের জন্য যে মৌমাছির উপকারিতা, সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা গ্রামগঞ্জে আত্মা মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় মিটিং সেটিং করে সাধারণ মানুষকে জানাবো ভালো করে, যাতে আগামী দিনে তারা মৌমাছি পালনটা করতে পারে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবারের পর থেকে থমথমে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ভাদুতলা এলাকার বেশিরভাগ দোকানপাটই এখন বন্ধ। এলাকায় বসানো হয়েছে পুলিশ ক্যাম্প, রয়েছে পুলিশি টহলদারিও। বৃহস্পতিবারের ঘটনার পর থমথমে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ভাদুতলা এলাকার বেশিরভাগ দোকানপাটই বন্ধ। বসানো হয়েছে পুলিশ ক্যাম্প, ক্রমাগত টহল দিচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত আটক করা হয়েছে প্রায় 40 জনকে। আহত 6 ছাত্রকে কলকাতার SSKM-এ ভর্তি করা হয়েছে। ছেলে ছিল না, সকালবেলা 6টা 6:30টার সময় কাজে বেরিয়ে গেছে। জেলা পরিষদে রং হচ্ছিল, ওখানে রং করতে গেছিল, দিয়ে বাড়ি ফিরে এসে 4:30 5টার সময়। ও কিছু জানেই না। হ্যাঁ, না কালকেই ফিরেছে 5টার সময়। দিয়ে আসতে ওকে আমরা সবাই কিছু বললাম,
দিয়ে বাড়িতে ঘুমোতে গেছে, দিয়ে রাত্রিবেলায় স্যাররা সব গিয়েছিলো আমার বাড়িতে, দিয়ে মেজো ছেলে, আমার 3টি ছেলে, তো মেজো ছেলেটি বলতে আমি বলি ঠিক আছে স্যার চলুন আমি দেখিয়ে দিচ্ছি বলে 3টি ছেলে আমার বেরিয়েছিল, বলছে স্যার দেখুন ওদের কোনো কিছু আছে টাছে নাকি, বলছে না ওরাকে নয় এই মেজো ছেলেটাকে তুলে নিয়ে এলো, দিয়ে ওকে সব জিএসটিএস করলো যে বন্ধু বান্ধব কথা, ও বলছে স্যার আমি তো মায়ের কাছে দোকানে ছিলাম সারাদিন, টিফিন দিয়েছি, সব পুলিশে এখানে জল খেয়েছে, টিফিন দিচ্ছিল ওদেরকে, আমি বেরোইনি, কিন্তু গন্ডগোল হচ্ছে এইটাই আমি দেখছি। কোন ছেলেকে ধরে নিয়ে গেছে? ছোট ছেলেটাকে আজকে সকাল 6টার সময় ও আবার বেরিয়েছে কাজ করতে যাবে বলে দোকানে জল দিতে এসেছিল, উনাকে ধরে নিয়ে গেল। তাদের মধ্যে 2 জন রয়েছে আইসিইউতে। এদিকে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত পুলিশ কর্মীকে কলকাতায় রেফার করা হয়েছে। মহিলা পুলিশ এসে আমাকে বলছে বেশি চিল্লাবেন নি বলে দিলাম, দরকার হলে এমন দেবো না, হ্যাঁ লাঠিয়ে করে বেড ডাবো। তা আমি বলি লাঠিয়ে বেড ডাবার আমরা কি করেছি যে আপনাকে লাঠিয়ে বেড ডাবেন? আপনাদের ঘরে ছেলে নাই কেউ নাই, মেয়ে মানুষ আছে, আপনারা মেয়েদেরকে নিয়ে এসে আপনাদেরকে লাঠিয়ে বেড ডাবেন? বললেই হয়ে গেল, বেড ডান তাহলে কী করবেন, বেড ডান তাহলে। হ্যাঁ, দিয়ে আমাকে তো অনেক কিছু হুমকি দেখালেন পুলিশে, সে অনেক কথা বাবা আছে। আমি বলি দেখুন আমার সঙ্গে অত তর্ক আমি করতে পারবো না, আমি বয়স্ক মহিলা, হ্যাঁ আপনারা যা করেন করে। পুলিশ এসেছিল? 100 পুলিশ এইখানটাই ছিল, তারপরে ওই পাশে ছিল, দিয়ে আবার ইয়ের দিকে কি হুমকি দেখিয়েছে? হুমকি তো দেখিছে দরকার হলে মেরে দেবো, ধরে নিয়ে যাবো, কোথায় রাখতে পারেন ছেলেকে, যেখানেই রাখুন না কেন আমরা নিয়ে যাবো। আমি বলি ঠিক আছে। বৃহস্পতিবার ভাদুতলাতে ছাত্রছাত্রী বোঝাই অটোতে একটি লরি ধাক্কা মারে, মৃত্যু হয় 2 জনের, গুরুতর আহত হয় 10 ছাত্রছাত্রী। তাদের ভর্তি করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ভাদুতলা গতকালকে দুর্ঘটনার পর রণক্ষেত্র চেহারা নিয়েছিল এইসব গ্রামের এলাকায়। আর পুলিশ রাত্রে এই বাড়িতে এসে লাত মেরে এই দরজা ভেঙেছিল এবং যার এই বুলু দাসের বাড়িতে দরজা ভেঙেছিল। আমি কথা বলে নেব বুলু দাসের সঙ্গে। এই মুহূর্তে আমাদের পুলিশ ঠিক কালকে কী করেছিল, পুলিশ কালকে কী করেছিল? পুলিশ এসে টর্চ মারছিল আর বড় বড় লাঠি দেখছে। আমার বৌমা 2জনকে নিয়ে, আমি তো বাড়িতে ছিলাম, বৌমারা ভয়ে কাঁপছে, এবারে ভয়ে কাঁপছে। আমি বলি তাহলে ভয় করছো কেন, দাঁড়া না দেখছি, কপাট খুলছি, কী করে আমাদেরকে কি আর মারবে? বলছে না মা ভয় লাগছে। তারপরে আমরা বলছি ঠিক আছে খুলছি কপাট। তো কপাট খুলতে একটু দেরি হয়েছিল বলে ওরা ধাক্কা ধাক্কি মেরেছে, সব কপাটে খুব জোর, হ্যাঁ লাত মেরেছে, ধাক্কা দিয়েছে, তার ফলে এই কপাটটা একটু ছেড়ে গেছে। পুলিশের গাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। তারপর থেকে উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। এখন কি করছেন এলাকায়? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল পূর্ণবয়স্ক এক হরিণের। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতরের কাঁদরা জঙ্গলের ঘটনা। বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়ালতরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক হরিণের, গুরুতর আহত হয়েছেন 1 জন। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতর থানার কাঁদরা জঙ্গলের ঘটনা। জানা গিয়েছে বৃহস্পতিবার একটি মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক পূর্ণবয়স্ক হরিণের। ওই বাইক আরোহীকেও আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হরিণের মৃতদেহটিকে উদ্ধার করে গোয়ালতরের বন দপ্তর। জানা গিয়েছে এই নিয়ে 6 মাসে মোট 8টি হরিণের মৃত্যু হলো পথ দুর্ঘটনায়। যে হারে মানে এটা তো যেখানে সেখানে তো বেরোচ্ছে, আর দ্বিতীয়ত এটা হচ্ছে কি এরা কি কারণে দিনের বেলা আগে বেরোতো না, এখন দিনের বেলা ওরা কীভাবে আসছে, এরা যেটাকে মানে মানুষের মুখে যারা শোনা যে জলের অভাবের জন্য ছুটছে না খাবার সন্ধানে ছুটছে, এটা কিন্তু মানে সম্ভব মানে ঠিক জানা যাচ্ছে না। কিন্তু এ বিষয়ে আমরা পোস্টারিং যেমন করেছি, প্রচারে রেখেছি, এবং বিশেষ করে রাস্তার উপর যেটা হচ্ছে ওটা বেশিরভাগই অ্যাক্সিডেন্ট, যেটা আজকে যেটা ঘটছে, যেটা বিগত প্রত্যেকটি হরিণ মৃত্যু অ্যাক্সিডেন্টের উপরই, কিন্তু উপরে বেশিরভাগটাই এরকম ধরনের ঘটনাটা চলছে। এই যেটা আজকের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কিন্তু আমরা মোবাইলের মারফত জানতে পারলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলের সঙ্গে, এবং গিয়ে যখন দেখলাম স্পটে তখনও হরিণটা জীবিত ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে গিয়ে জল টল দেওয়া, তার চোখটা বেঁধে দেওয়া, যেগুলো করণীয় সেগুলো করেছিলাম যাতে ও বেঁচে থাকে। এবং দেখা যাচ্ছে সামনে একটা শাল গাছ ছিল, সেই শাল গাছে ও যত সময় ধাক্কা মেরেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
চরম দুরবস্থা এগরা হাসপাতালের। একাধিক জায়গায় ময়লা আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দেয়। পানীয় জলের অবস্থাও অথৈবচ। অব্যবস্থার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল পরিদর্শনে এসে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। নামী মহকুমা হাসপাতাল। অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের সুস্থ হওয়া তো দূরস্থ, বরং আরো অসুস্থ হয়ে পড়েন তারা। শুধু তাই নয়, রোগীর রোগ সারাতে এসে অসুস্থ হচ্ছেন রোগীর পরিবারও। অভিযোগ, একাধিক নষ্ট ওষুধের বিষাক্ত গন্ধে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। পানীয় জলের জন্য যে নলকূপগুলি ব্যবহার করা হয়, সেই নলকূপগুলিও ময়লা আবর্জনার মধ্যে থাকায় দূষণ চরম আকার নিচ্ছে। সেই জল আবার পানীয় জল হিসেবে ব্যবহার করছেন রোগী ও তার পরিজনেরা। অপারেশনের পর শরীরের বাতিল অঙ্গগুলি হাসপাতালে যত্রতত্র ফেলার অভিযোগ উঠেছে, যার ফলে পচা গলা গন্ধে দূষণ ছড়াচ্ছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। হাসপাতালের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও দোকানিরাও এমন দূষণের শিকার হচ্ছেন। দিনের পর দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থার অভিযোগ তোলে ইতিমধ্যেই বহুবার রোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ। ডাস্টবিন করে দেওয়া থাকে দিলে তখন আর সুবিধা হবে পেশেন্ট পার্টিদের। পাবলিকই ফেলে দেয় সেখানটা কি স্টাফ না পাবলিকই ফেলে দেয়। হ্যাঁ ওটা পাবলিক এক জায়গায় ডাস্টবিন করে। হ্যাঁ ডাস্টবিন লাগবে, হোটেল লাগবে, সামনে লাগবে। হ্যাঁ সামনে একটা যদি চৌকা করে ডাস্টবিন করে দেওয়া হয় ওটা আমরা সেভ করবো। আমরা প্রত্যেকটা পেশেন্ট পার্টিকে বলবো নলকূপের কাছে মাস্ট বি পয়জন সেল। আমি ওই কথা বলছি। ডাস্টবিন নেই যে প্যাকেট ক্যারি ফেরি এগুলো সব কিন্তু সবই পাবলিকই ফেলে। হ্যাঁ পেশেন্ট পার্টি স্টাফদের দোষ দিয়ে লাভ নেই। লাভ নেই না, স্টাফ এটা রেখেছে, স্টাফদের দোষ দিয়ে কিছু লাভ নেই। আরো পড়ে আছে সব ব্যাগ এগুলো সব টোটালি পড়ে আছে স্যার। পেশেন্ট পার্টিকে আমরাই ফেলে দিচ্ছি, পেশেন্ট পার্টি ফেলে দিচ্ছি, সবাই জনগণ, সবই জনগণ ফেলছে। একজনকে দায়িত্ব আমরা। ছবিটা পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালের। তাদের ভরসা এখন কাঁথি মহকুমা হাসপাতাল। চিকিৎসা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। শেষ পর্যন্ত হাসপাতাল পরিদর্শন করলেন মহকুমা শাসক। গোটা হাসপাতাল ঘুরে বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি। আচ্ছা, কতদিনের মধ্যে এই হসপিটালের হাল ফিরবে বলে মনে হয় আপনার? দেখুন, এমনি হসপিটাল আমাদের এখানে রোগীর সংখ্যা আমাদের যা বেড তার থেকে অনেক বেশি, স্বাভাবিক কারণে, এবং আমরা এইটা অতিরিক্ত প্রেশারটা আমরা নিতে পারছি না বলে আমাদের আবার সুপার স্পেশালিটি হসপিটাল তৈরিও হয়েছে। এখনও যেহেতু ওটা পুরোপুরি আমরা চালু করতে পারিনি, আপাতত যতদিন ওটা চালু না হচ্ছে ততদিন আমাদের এই অবস্থাতেই থাকবে। তবে পারিপার্শ্বিক যে পরিবেশ এবং যে ড্রেন বলুন বা ভ্যাট বলুন, এগুলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা যাতে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। পাঁশকুড়ায় অনুষ্ঠিত হলো হকার সম্মেলন। খড়গপুর ডিভিশনের INTTUCর শ্রমিক ইউনিয়নের আওতায় থাকা হকারদের নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। হকারদের দাবি দেওয়া এবং সুযোগ সুবিধা নিয়ে আলোচনাও চলে এই সম্মেলনে। খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ের INTTUCর আওতায় থাকা হকারদের একটি সম্মেলন অনুষ্ঠিত হলো পাঁশকুড়ায় বিডিও অফিসের পাশে নজরুল মঞ্চে। এই সম্মেলনটির আয়োজন করা হয়। প্রায় 1000 খানেক হকার এই সম্মেলনে যোগদান করেন। আর তার আগের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা B.R. আম্বেদকরের জন্মদিন পালন করেছি। তো একটা বেশ সন্ধিক্ষণে আপনারা সময় উপযোগী সম্মেলন আপনারা ডেকেছেন। রেলওয়ে ঠিকাদার বলতে গেলেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে, কারণ প্রদীপবাবুকে নিশ্চিত মনে আছে, এরা অনেকবার এসেছিল। এই সংগঠন অনেক সময় আমার হাত ধরে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার আমি চেষ্টা করেছিলাম। তখন সদ্য আমিও তরুণ অধ্যাপক। হকারদের দাবি দেওয়া ও সুযোগ সুবিধা নিয়ে চলে আলোচনা। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, আনিসুর রহমান, ফিরোজা বিবি সহ অন্যান্যরা। অধ্যাপনা করি, কখনো বালিচক স্টেশন, এমনকি সাঁকরাইল থেকে শুরু করে সব জায়গায় আমি যেতাম। ওখানে জুট মিলে গিয়ে বক্তৃতা করতাম। এই রকম জায়গা আজকে সেই ঠিকা শ্রমিকদের সম্মেলন অনেকটা তার বলবৎ বৃদ্ধি পেয়েছে।
তখন সংগঠন এতটা মজবুত হয়নি, কারণ এই নানা প্রতিকূল অবস্থা ছিল। সেই প্রতিকূল অবস্থাটা কি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলত, সেই সরকার নামে শ্রমিকের কথা বলত, নামে কৃষকদের কথা বলত, কিন্তু কৃষক এবং শ্রমিক বন্ধু তাদের উপকার কিভাবে হবে, কিভাবে মালিকের স্বার্থ পূরণ হবে সেটা তারা বেশি দেখতেন, শ্রমিকদের স্বার্থ এটা দেখতেন না। তাই তাদেরকে নিয়ে যারাই সংগঠন করার জন্য এগিয়ে আসতেন তাদের উপর অত্যাচার নেমে আসে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার, আহত আরও 10 জন ছাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক দিয়ে আসা একটি লরি ধাক্কা মারে ছাত্রছাত্রী বোঝাই অটোতে, তাতেই মৃত্যু হয় 2 জনের। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় উত্তেজিত এলাকাবাসী। মর্মান্তিক দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলাতে মৃত্যু হলো 2 জনের, গুরুতর আহত আরো 10 ছাত্রছাত্রী। কিভাবে ঘটনা ঘটে? এটা লরিটা আসতেছিল, লরিটাকে ওখানে ঘিরতে গেছে ওই রেলিংটা দিয়ে, রেলিংটা লরিটা চাকায় ঢুকে যেত, নিয়ন্ত্রণ হারিয়ে অটোটাকে ধাক্কা মেরেছে। কারা ঘিরছিল লরি? ওটা সিভিক পুলিশ। এই গুলিটা ঘিরছিল লরিটা? কোন থানা সিভিক পুলিশ? শালবনী থানা। বৃহস্পতিবার সকাল 10:30টা নাগাদ ভাদুতলাতে 60 নম্বর জাতীয় সড়কে ছাত্রছাত্রী বোঝাই একটি অটোতে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি লরি। ঘটনায় মৃত্যু হয় 2 জনের, গুরুতর আহত আরো 10 ছাত্রছাত্রী। এরা প্রত্যেকেই ভাদুতলা বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী। ছেলে মেয়ে তাই তো? কতজন ছিল ওই অটোতে? 13 জন। আচ্ছা, তারপরে 13 জন ছিল, ওরা পরীক্ষা ছিল ফার্স্ট সামিটি, তারা পরীক্ষা দিতে গিয়েছিল। চকের কাছে উল্টো দিক থেকে একটা রেকলেস ড্রাইভিং করে আসা ট্রাক, তার চাকা টায়ার ফেটে যায় এবং সে সরাসরি একবারে টিচার অটোর উপরে উঠে যায়, একবারে স্পেস্ট হয়ে যায়, দুটো গাড়ি উল্টে যায় ছোটো একটি খাদে এবং সেখানে অলমোস্ট সবাই ইনজিওর হয়। প্রাথমিক চিকিৎসার পরে 5-6 জন সুস্থ আছে, মোটামুটি ভালো, আর সবাইয়ের অবস্থাই এখন সম্পর্ক। এই খবর আপনাদের কাছে যখন পৌঁছয় এই সংবাদ, তখন আপনাদের কীরকম কি আপনাদের শিক্ষক হিসেবে কীরকম? আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে ছেলেমেয়েগুলিকে আগে হসপিটালে নিয়ারেস্ট হসপিটালাইজ করার জন্য লোকাল ছেলেপুলেরা প্রচুরভাবে হেল্প করেছে, তারাই নিয়ে এসছে প্রথমে। তারপরে এসে ডাক্তারদের এখানে সহযোগিতা এবং নার্সদের সহযোগিতাতে বেশ খানিকটা অবস্থা রিকভার করা গেছে। আহতরা ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ পৌঁছলে পুলিশের গাড়িতেও চড়াও হন তারা। এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীও খুব দুঃখিত, মর্মাহত, এবং সরকার চাচ্ছে এই দুর্ঘটনা কবলিত পরিবারকে সুনির্দিষ্টভাবে সহযোগিতা করবেন, মুখ্যমন্ত্রী সুনির্দিষ্টভাবে সহযোগিতা করবেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, উনিও বলেছেন যে আমরা এই দুর্ঘটনা কবলিত পরিবারগুলোকে আমরা সরকার থেকে সহযোগিতা এবং সাহায্য করব, যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা সরকার দেখবেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর। তার অফিস এবং বাড়ি থেকেও কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে তাকে হাতে নাতে ধরে ফেলে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট। ঘাটালে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন আবগারি আধিকারিক। আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর অশোক কুমার দের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বুধবার দুপুর 4টে নাগাদ 6000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 6,47,000 টাকার মতো উদ্ধার করা হয়। ওই আধিকারিকের বাড়ি থেকে পাওয়া যায় প্রায় 90 লক্ষ টাকা। অভিযোগ, একাধিক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে টাকা নিতেন ওই আধিকারিক। অভিযোগ পাওয়ার পরই ফাঁদ পাতে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট। শেষ পর্যন্ত বুধবার সেই ফাঁদে পা দেন ওই আবগারি আধিকারিক। লোকের টাকা আপনি রেখেছিলেন? আমার কাছে রেখেছেন ব্যবসায়িক কারণে। হ্যাঁ, ব্যবসায়িক কারণে। কি ব্যবসা আপনার? আমার ব্যবসা না। তাহলে আমার আত্মীয়। ওই টাকার হিসাব আপনি দিতে পারবেন? হ্যাঁ, আপনি কথা বলে গেল। কারা চক্রান্ত করলো? কারা চক্রান্ত করলো? কারা চক্রান্ত করলো? লাইসেন্সিরা। এত টাকা আপনার বাড়ি থেকে উদ্ধার হলো কিভাবে? আপনার অফিস থেকে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। তরমুজ চাষে উৎসাহী হচ্ছেন কৃষকেরা। কৃষি দপ্তরের উদ্যোগে পলিমালচিং পদ্ধতি প্রয়োগ করে ময়নায় তরমুজ চাষ করা হচ্ছে। এই চাষ সম্পর্কিত নানা তথ্য জানালেন কৃষি আধিকারিক। এবার তরমুজ চাষের দিকে নজর দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তর। পশ্চিম মেদিনীপুরে ব্যাপক হারে তরমুজ চাষ হলেও পূর্বে সেভাবে তরমুজ চাষ হয় না। তরমুজ চাষ চাষি ভাইদের লাভজনক চাষের মধ্যে একটি উল্লেখযোগ্য চাষ। এই চাষ করতে গেলে চাষি ভাইদের সাধারণত যে জমি চয়েস করতে হবে সেটা হচ্ছে দোআঁশ থেকে বেলে দোআঁশ যদি মাটি হয় তাহলে খুব ভালো হয় এবং জল জমবে না, ড্রেনেজ সিস্টেম আছে, এরকম জমি চয়েস করতে হবে। এবং এই চাষ করতে গেলে চাষি ভাইদের জমি তৈরি করতে হবে, খুব ঝুরঝুরে করে মাটি তৈরি করতে হবে এবং যথেষ্ট পরিমাণে জৈব সার, যার যেরকম ক্ষমতা যতটুকু বেশি জৈব সার দেওয়া যায়, জৈব চাষের উপরে সারের উপরে যদি এটা চাষ করা যায় মেনলি অনেকটাই ভালো কাজ হয়। এবং সঙ্গে সঙ্গে রাসায়নিক সারও দিতে হবে এবং রাসায়নিক সার দিতে গেলে যেটা দেখতে হবে সবথেকে যতটা কম রাসায়নিক সার দিয়ে চাষ করা যায় ততটাই ভালো, কারণ জৈব চাষের উপর এখন গুরুত্ব দিতে হবে। জৈব সারের পরিমাণ বেশি পরিমাণে বাড়াতে হবে এবং রাসায়নিক সারের পরিমাণ ধীরে ধীরে কমাতে হবে। এবার কৃষি দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পলিমালচিং পদ্ধতি প্রয়োগ করে তরমুজের চাষ করা হচ্ছে ময়নায়। সার যেহেতু এখানে পলিমালচিংয়ে করতে গেলে নর্মাল পদ্ধতিতে যে সার লাগে সাধারণত তরমুজে 150-50 এই হিসেবে NPK পার হেক্টরে লাগে। এখানে প্রায় হাফ নাইট্রোজেন এবং সমস্ত ফসফেট এবং পটাশটা পার হেক্টরে জমি তৈরি করার সময় দিয়ে এবং যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়ে আমরা জমি তৈরি করি এবং পরে যে চাপান সারের জন্য বাকি নাইট্রোজেনটা লাগে নর্মাল পদ্ধতি চাষ করার ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু না দিলেও চলে। যদি দেখা যায় গাছ খুব হলুদ হয়ে যাচ্ছে এবং নাইট্রোজেনের খুব অভাবের জন্য হলুদ হচ্ছে, তাহলে আমরা 2% ইউরিয়ার সলিউশন করে এই গাছে স্প্রে করে দিলেও খুব সুন্দর পলিমালচিংয়ের ক্ষেত্রে গাছের গ্রোথ হয় এবং ফলনও খুব ভালো হয়। এছাড়া নর্মাল পদ্ধতিতে চাষ করতে গেলে যেরকম ঘাসের খুব উপদ্রব হয়ে থাকে এই তরমুজ চাষে, যেহেতু বেলে মাটিতে বা বেলে দোআঁশ মাটিতে চাষ হয়ে থাকে, সুতরাং এই পদ্ধতি চাষ করলে কিন্তু একটুও ঘাস হবে না। সুতরাং ঘাস মারার জন্য যে ওষুধ বা লেবার আমাদের খরচ হয় পলিমালচিংয়ে চাষ করতে গেলে কিন্তু সেই খরচটা থাকে না। এছাড়া জলের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন পরিচর্যার ক্ষেত্রে জল সাধারণত নর্মাল পদ্ধতিতে আমরা সপ্তাহে 1বার থেকে 2বার জল দিয়ে থাকি, কারণ যেহেতু এটা ডিসেম্বরের দিকে লাগানো হয়ে থাকে এবং গরম গ্রীষ্মকালে এটা ফলটা আমরা বাজারে পাই। সুতরাং গ্রীষ্মকালে এই প্রচণ্ড দাবদাহের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রায়ই জল দিতে হয়। নর্মাল পদ্ধতিতে সপ্তাহে প্রায় 2বার জল দিতে হয়, কিন্তু পলিমালচিংয়ের ক্ষেত্রে সেই সুযোগটা আছে। জলের পরিমাণ যেহেতু কম লাগবে, কারণ যে নালা হয়ে যায় রিজেন ফারো মেথডে যে নালা হয়ে যায় সেই নালাতেই যদি আমরা 15 দিন বাদে 1বার জল দিলেও কিন্তু যথেষ্ট পরিমাণে। বর্তমানে পাঁশকুড়া ব্লকেও কৃষি দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পের আওতায় তরমুজের চাষ করা হচ্ছে। এছাড়া মালচিং পদ্ধতি যদি কেউ তরমুজ করে থাকেন আরও সুবিধে হচ্ছে যে এই তরমুজটা উঠে যাওয়ার পর চাষি ভাইরা সেখানে কিন্তু ভেন্ডি খুব সহজেই লাগিয়ে দিতে পারেন, কারণ তরমুজের গাছটা শুকিয়ে গেলে হাত দিয়ে টেনে তুলে দিলেই গাছটা উঠে চলে আসবে শেকড় সমেত। তারপর সেই যে ফুটোটা থাকলো সেই ফুটোটা একটু জল দিয়ে ঝাড়ি দিয়ে জল দিয়ে যদি আমরা ভেন্ডির বীজ লাগিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই চাষি ভাইরা অন্য কোনো রাসায়নিক সার সেরকম অ্যাপ্লাই না করেও কিন্তু খুব সহজে অ্যাডিশনাল একটা ফলন পেয়ে যেতে পারেন। এবং তার জন্য খরচ কিন্তু পলিমালচিংয়ের প্রথম তরমুজের যে পলিমালচিংয়ের খরচ তার জন্য এক্সট্রা পলিমালচিংয়ের কোনো খরচ লাগছে না ভেন্ডি চাষের জন্য। সুতরাং খুব সহজেই চাষি ভাইরা অ্যাডিশনাল একটা ফসল পাচ্ছেন এবং আরও বেশি কিছু টাকা এই পদ্ধতিতে পেয়ে যাবেন চাষ। কিভাবে পলিমালচিং পদ্ধতি প্রয়োগ করে তরমুজ চাষ সম্ভব তা জানালেন কৃষি আধিকারিক। নর্মাল পদ্ধতিতে তরমুজ চাষের ক্ষেত্রে দেখা গেছে যে কাঠা সাধারণত 1 কেজি 1000 টাকার মতো খরচ হয়ে থাকে সমস্ত কিছু মিলিয়ে, কিন্তু পলিমালচিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি যেহেতু পলিমালচটা ইউজ করা হয় সেই জন্য কাঠায় হয়তো 1200-1300 টাকা খরচ হয়ে যায় এক্সট্রা পলিমালচিংটা দেওয়ার জন্য, কিন্তু আখেরে দেখা যাচ্ছে যে সারের পরিমাণ কম লাগছে এবং জলের পরিমাণ কম লাগছে, ঘাস মারার ওষুধ দিতে হচ্ছে না। সেই হিসেবে যদি দেখা যায় তাহলে নর্মাল পদ্ধতিতে যদি আমরা কাঠাতে বা বিঘেতে আমরা যদি 30 থেকে 35 হাজার টাকার আমরা ফলন পেয়ে থাকি,
কিন্তু পলিমালচিংয়ে চাষ করলে সেখানে আমরা 50 থেকে 60,000 টাকার ফলন পেয়ে থাকি। সাধারণত দেখা যাচ্ছে এখানে যে কাঠাপতি পলিমালচিংয়ের ক্ষেত্রে কাঠাপতি 5 কুইন্টালের মতো ফলন পাওয়া যাবে, কিন্তু নর্মাল পদ্ধতিতে যদি চাষ করি কাটা থেকে 2.5 থেকে 3 কুইন্টাল অবধি ফলন পাওয়া যায়। সুতরাং পলিমালচিংয়ের ক্ষেত্রে খুব সহজেই একটু যদি প্রথম ক্ষেত্রে একটু বেশি যদি খরচ মনে হয়ে থাকে, কিন্তু আলটিমেটলি যখন ইল্ড হয় সেই ইল্ডের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় তাহলে কিন্তু পলিমালচিংয়ের ক্ষেত্রে ইল্ডের পরিমাণ অনেক বেশি। সেই জন্য চাষি ভাইরা লাভের মুখও নর্মাল পদ্ধতির থেকে পলিমালচিংয়ে যদি কেউ তরমুজ চাষ করে অনেকটা বেশি লাভের মুখ দেখবেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। সবজি ও মাছের বাজার দর জানতে চোখ রাখবো আজকের বাজার দরে। আজকের মতো নিউজ RCBS এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।